শুরু হয়েছে দেখছেন ওই ভিডিও এই লাগানোর মধ্যে আমরা বন্ধ করবো না বুঝছেন। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। এই করোনা মহামারীর সময়ে তোমরা সবাই বাড়িতে সুস্থ থাকো, ভালো থাকো এবং নিয়মিত পড়ালেখা করো, এটাই আমার প্রত্যাশা। আজ আল্লামা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মহিনুদ্দিন, সিনিয়র শিক্ষক, পাল্লা মাহমুদ আদর্শ উচ্চ বিদ্যালয়, চাটখিল, নোয়াখালী। আজকের বিষয় হলো আমাদের নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং এর তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্যের 1 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তার আগেই আমরা এই অধ্যায় সম্পর্কে একটু ধারণা দিই, তাহলে আমাদের এই প্রশ্নটার উত্তর বুঝতে সহজ হবে। অর্থায়নের বেশিরভাগ সিদ্ধান্তের মূলে অর্থের সমমূল্যের ধারণাটি জড়িত। এখনকার 100 টাকা আগামী 10 বছর পরে 100 টাকার সমান মূল্য বহন করে না। এখনকার অর্থের সমমূল্যের ধারণাটি জানা থাকলে এটা আমাদের দৈনন্দিন জীবনে অর্থায়নেও এর ব্যবহার করা যাবে। যদি তুমি গ্রামীণ মহাজন থেকে অর্থের ঋণ নিয়ে থাকো, তাহলে এই কিস্তি কিভাবে পরিশোধ করতে হবে এটা যদি আমাদের জানা থাকে, তাহলে অর্থের গ্রহণযোগ্য বিভিন্ন উৎস হতে আমরা গ্রহণযোগ্য উৎসটি বেছে নিতে পারব। যদি মনে করো তুমি ব্যাংক থেকে ঋণ নিলাম, এই ঋণের কিস্তি কিভাবে পরিশোধ করতে হবে এইটা সম্পর্কে জানতে হলে আমাদের এই অর্থের সমমূল্যের অধ্যায়ে বিভিন্ন ধরনের অঙ্ক দেওয়া আছে। আমরা এই অঙ্কগুলির মাধ্যমে এটা জেনে নিব। অর্থের ধারণা ফিন্যান্সের দৃষ্টিকোণ থেকে অর্থের সময় মূল্যের সাথে সাথে সময়েরও পরিবর্তন হয়। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয়। মনে করো এখনকার 100 টাকা 5 বছর পরের 100 টাকার সমান মূল্য বহন করে না। এখনকার 100 টাকাই অধিক মূল্যবান। এটাই অর্থের মূল্যায়নের মূল কারণ। অর্থের সমমূল্যের পরিবর্তন হয় সুদের কারণে। মনে করো তোমার বন্ধু তোমার কাছ থেকে 100 টাকা নিল, সে বলল আমি এখন এই 100 টাকা পরিশোধ না করে আগামী 1 বছর পরে পরিশোধ করব। কিন্তু অর্থের সময় মূল্য বলে এখনকার 100 টাকা আগামী 1 বছর পরের 100 টাকার সমমূল্য বহন করে না। তাই এখনকার 100 টাকাই আমাদের কাছে অধিক গ্রহণযোগ্য। যদি মনে করো ব্যাংক তোমাকে 10% সুদ দিবে, তাহলে তুমি 100 টাকা পাইতেছ 110 টাকা। এখন 100 টাকা পাইতেছ তুমি 110 টাকা, তাহলে 1 বছর পরে যদি তুমি ব্যাংকে জমা রাখো, তাহলে তুমি 100 টাকা জমা রাখলে তুমি পাইতেছ 100 টাকা 110 টাকা, আর 2 বছর পরে তুমি পাইতেছ 121 টাকা। এটা আমরা আমাদের ফিন্যান্স ও ব্যাংকিং এর এই অর্থের সমমূল্যের নিয়ম অনুযায়ী আমরা যদি এই সূত্রটির মাধ্যমে বুঝি, বর্তমান মূল্য 1 যোগ সুদের হার
এই তো মেয়াদকাল, মেয়াদকাল অথবা বা এটাকে এবার লিখতে পারি পিবি সমান পিবি 1 যোগ সুদের হার 10% বলেছিলাম, 10 এর 100 দিয়ে ভাগ করলে হবে 0.10 আর মেয়াদকাল 2 বছর বলেছিলাম। তাহলে মেয়াদকাল 2 বছর, তাহলে আমরা 100 টাকা বলছিলাম প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য 1/1। এখানে আমরা যদি এই মেয়াদকাল লিখি ইন্টারেস্ট, সুদের হার, সুদের হার যেটা বলে ইন্টারেস্ট, আর মেয়াদকাল তাহলে সুদের হার আই ইন্টারেস্ট আর মেয়াদকাল মানে এখানে 2 বছর, তাহলে 1 মানে 0.10 ইন্টু 2, তাহলে 100 ইন্টু 1.1 এটা আমরা যদি এই অঙ্কগুলি করতে আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরের প্রয়োজন। আমরা যদি 1.1 এরকম একটা চিহ্ন আছে, আমরা যদি এই চিহ্নটা টিপ দিই, দিয়া 2 বছর দিই, তাহলে হবে 100 পূরণ 1.21 পূরণ 100 সমান 121। আমরা যদি এটাকে লিখি 1.1 পূরণ 1.1, তাহলে আমাদের সময় বেশি লাগবে। যখন আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করব, তাহলে আমরা অতি সহজে এই অঙ্কটা রেজাল্ট বের করতে পারবো। তাহলে দ্বিতীয় বছরে পাবে 121 টাকা। তাহলে আমরা এই অর্থের সমমূল্য থেকে এই ধারণাটা পেতেছি। এখন আমরা আমাদের যে আজকের অধ্যায়ের যে 1 নম্বর সৃজনশীল অঙ্ক নিয়ে আমরা 1 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। আমাদের প্রশ্ন হলো, জনাব আলিম সাহেব একটি বাণিজ্যিক ব্যাংকে 6 বছরের টাকা দ্বিগুণ হওয়ায় পলিসিতে 2 লক্ষ টাকা জমা রাখতে গিয়ে তার বন্ধুর পরামর্শে ব্যাংকে না রেখে 13% মুনাফা একই মেয়াদে সঞ্চয়পত্র ক্রয় করেন। এখন প্রশ্ন হলো, খেয়াল করি আমরা, যদি বাণিজ্যিক ব্যাংকে 6 বছরের টাকা দ্বিগুণ হয় কিন্তু মেয়াদও একই 6 বছর, সেই 2 লক্ষ টাকা যদি 13% মুনাফা সঞ্চয় ক্রয় করে, সে দুটার মধ্যে কোনটা করবে? আমাদের উদ্দীপকটা আমরা যদি ভালোভাবে বুঝি, তাহলে আমাদের প্রশ্নটার জবাব দিতে সহজ হবে। আচ্ছা, আমরা প্রথম প্রশ্নটা দেখি। আমাদের প্রথম প্রশ্ন ছিল, সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে কিসের পার্থক্য সৃষ্টি হয়? সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যতের মধ্যে অর্থের মূল্যের পার্থক্য সৃষ্টি হয়। আমি আবার বলছি, সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পার্থক্য সৃষ্টি হয়। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিটি ব্যাখ্যা করো। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিটা হলো সুদ আসলের উপরে সুদ ধার্য করার প্রক্রিয়াটি হলো চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। আর এই পদ্ধতির উপরে প্রতি বছর এই সুদ আসলের উপরে সুদ ধার্য করার প্রক্রিয়াটি হলো ভবিষ্যৎ মূল্য। আমরা যদি এটাকেও একটা এক্সাম্পল দিই যে কিভাবে চক্রবৃদ্ধিকরণ হয়, একটু আগে আমি যেভাবে দেখেছিলাম ঠিক সেভাবে যদি 100 টাকা 1 বছরের সূত্রে 1 বছর সুদের হার 10% হয়, 10% 0.10 মেয়াদকাল যদি 1 বছর হয়, তাহলে 100 পূরণ 1.1 100 পূরণ, আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করি, 1.1 পূরণ 1 আমাদের 1.1 হয়। এবার আমরা পূরণ করলে 1.1 পূরণ 100, তাহলে 110 টাকা।
তাহলে আমরা এইভাবে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে এভাবে আমাদের চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাবে। যদি আবার আমরা 2 বছরের মধ্যে যাই তাহলে আমাদের 121 টাকা আসবে। তাহলে আমরা এইভাবে যদি বলি তাহলে চক্রবৃদ্ধিটি আমাদের এবার বৃদ্ধি পাইতে থাকবে। তাহলে আমাদের এই সূত্র ব্যবহার করলে আমরা চক্রবৃদ্ধি পদ্ধতিতে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। এবার আমরা ঘনপথ প্রশ্নটা নিয়ে আলোচনা করব। জনাব আলিমের অর্থের ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধি প্রক্রিয়ায় নির্ণয় করো। তাহলে আমরা জনাব আলিমের অর্থের ভবিষ্যৎ মূল্য সমান সূত্রটা লিখি। ভবিষ্যৎ মূল্য এটাকে আমরা যদি বলি FB প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য FB সমান PB 1 যোগ সূত্রের 1 যোগ সুদের হার বর্তমান মূল্য 1 যোগ সুদের হার মেয়াদকাল। তাহলে PB 1 যোগ এখানে যদি আমরা এবার লিখি 1 যোগ সুদের হার আমাদের এখানে আছে 13%, বা আমরা এখানে যদি লিখি এটাকে 13 কে 100 দিয়ে ভাগ করি আমরা 13 ভাগ 100 তাহলে 0.0.13 হোল ইনটু মেয়াদকাল এখানে কত অঙ্কে দেওয়া আছে 6 বছর। তাহলে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে আমাদের প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য দেওয়া আছে আমাদের এখানে 2 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে PB মানে বর্তমান মূল্য 2 লক্ষ টাকা, সুদের হার ইন্টারেস্ট। তাহলে বর্তমান মূল্য সুদের হার ইন্টারেস্ট 13% বা 0.13। মেয়াদকাল মেয়াদকাল 6 বছর। এটা আমাদের প্রশ্ন মধ্যে দেওয়া আছে বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু 2 লক্ষ টাকা, সুদের হার ইন্টারেস্ট 13% বা 0.13, মেয়াদকাল 6 বছর। তাহলে আমরা এবার আমাদের বর্তমান মূল্য দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু 2 লক্ষ টাকা, সূত্রের 1 যোগ সুদের পার্সেন্ট 0.13 হোল ইনটু 6। আমরা যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া এই 1.3 এর 6 বার পূরণ করতে যাই, অথবা আমরা যদি এই টাইপের যোগ করি নিয়ে আগে 6 বার লিখতে যাই বা 6 বার পূরণ করতে যাই, সাধারণ ক্যালকুলেটর দিয়ে হলো আমাদের অনেক সময় লাগবে। তাই আমরা এই অঙ্ক করার জন্য সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করব। 2 লক্ষ টাকা পূরণ। আমরা যদি ওই যে ক্যালকুলেটরে 1.13 এরপরে এই চিহ্নটা 1.13 আমরা যদি এভাবে ক্যালকুলেটর মধ্যে করি 1.13 এই চিহ্নটা দিই 6 দিয়ে পূরণ দিই, তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা পাইতেছি 2 0 আমরা পাইছি 2 0 8 1 9 5 2.0 8 1 9 5 আর অনেক সংখ্যা আছে। আমরা যদি সবগুলো সংখ্যা
না নিয়ে যদি আমরা এটাকে শুধু 2 লক্ষ পুরো 2.0819 আমরা সাইটটা সংখ্যা নিই, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যায়। তাহলে 2 লক্ষ পূরণ 2.0819, তাহলে আমরা পাইতেছি 4,16,380, 4,16,380। তাহলে আমাদের 4,16,380। তাহলে আমাদের জনাব আলিমের অর্থের ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধি প্রক্রিয়া আমরা করলাম 4,16,380। আমাদের ঘ নাম্বার প্রশ্ন করতে হলে আমাদের এই ঘ নাম্বার প্রশ্নটা উত্তর আমাদের মনে রাখতে হবে। তাহলে 4,16,380। আমরা এবার ঘ নাম্বার প্রশ্নটা নিয়ে আলোচনা করি। ঘ নাম্বার প্রশ্নটা হলো আমাদের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব আলিমের সিদ্ধান্তের যুক্তিকতা মূল্যায়ন করা। এখন জনাব আলিম আমরা ঘ নাম্বারে মুনাফার একই সঞ্চয়পত্র ক্রয় করেন, এটা পাইলাম 4,16,380। গতে পাইলাম 4,16,380। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব আলিমের সিদ্ধান্তটি পুরোপুরি যৌক্তিক। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে অর্থের সমমূল্যের গুরুত্ব অপরিসীম, কেননা অর্থায়নের বেশিরভাগ সিদ্ধান্তের মূলে অর্থের সমমূল্যের ধারণাটি জড়িত। অর্থের সমমূল্যের মাধ্যমে খুব সহজে কোন প্রকল্পে বিনিয়োগ করা যায় বা কোন প্রকল্পের সুযোগ ব্যয় নির্ণয় করা যায় আমরা তা সহজেই বুঝতে পারব। এখন জনাব আলিমের ক্ষেত্রে অপশন ছিল 2টি। জনাব আলিমের ক্ষেত্রে অপশন ছিল 2টি। একটি অপশন ছিল তিনি বাণিজ্যিক ব্যাংকে 6 বছরে যদি 2 লক্ষ টাকা জমা রাখতেন, তাহলে 2 লক্ষ টাকা বলছে এখানে দ্বিগুণ হবে। তাহলে 2 লক্ষ টাকার দ্বিগুণ আমরা দেখতেছি 4 লক্ষ টাকা। 2 লক্ষ টাকার দ্বিগুণ দেখতেছি 4 লক্ষ টাকা। তাহলে উনি যদি বাণিজ্যিক ব্যাংকে 13% সুদে বাণিজ্যিক ব্যাংকে 2 বছরে 2 লক্ষ টাকা জমা রাখতেন, তিনি দ্বিগুণ পাইতেন, মানে 4 লক্ষ টাকা পাইতেন। কিন্তু তিনি তা না করে বন্ধুর পরামর্শে যখন 13% মুনাফা সঞ্চয়পত্র ক্রয় করলেন, তখন তিনি পাইলেন 4,16,380 টাকা। তাহলে দেখা যাচ্ছে তিনি যে 4,16,380 টাকা পাইলেন, তাহলে তার সঞ্চয়পত্র ক্রয় করাতে এখানে তার লাভের পরিমাণ বেশি। তাহলে তার এখানে বিনিয়োগটাই তার যুক্তিযুক্ত, কারণ সে ওখানে বিনিয়োগ করলে পাইতো 4 লক্ষ, আর এখানে বিনিয়োগ করে সে পাইছে 4,16,380 টাকা। তাহলে তার এখানে বিনিয়োগটাই ছিল যুক্তিযুক্ত। আমরা যদি এই অধ্যায়ের এই অঙ্কগুলি করতে হয়, তাহলে আমাদের এই অধ্যায়ে অনেকগুলো সূত্র দেওয়া আছে। আমরা এই সূত্রগুলো যদি ভালোভাবে শিখি নিই, তাহলে আমরা পরবর্তী অঙ্কগুলা করতে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা এবার এই অধ্যায়ের সূত্রগুলা লিখে নিব খাতার মধ্যেই। তোমরা বাড়িতে তোমাদের কাগজের মধ্যে এই অধ্যায়ের সূত্রগুলো লিখে দিবে এবং এটা বারবার পড়ে নিবে, যাতে তোমাদের পরবর্তী অঙ্কগুলা করতে কোনো সমস্যা না হয়। আমরা এখন সূত্রটি লিখবো। প্রথম 1 নাম্বার, ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক মূল্য নির্ণয় করা। ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক মূল্য নির্ণয়, এটা সূত্র। ভবিষ্যৎ মূল্য সমান
ভবিষ্যৎ মূল্য মানে এফবি, এফবি ফিউচার ভ্যালু। বর্তমান মূল্য, বর্তমান মূল্য মানে প্রেজেন্ট ভ্যালু, এক যোগ সুদের হার, সুদের হার মেয়াদকাল, অলিখিত মেয়াদকাল। আমরা এখন এটাকে যদি এভাবে লিখি, বা এফবি সমান পিবি, এক যোগ সুদের হার ইন্টারেস্ট মেয়াদকাল এন। এবার আমরা 2 নম্বর সূত্রটা লিখবো, বর্তমান মূল্য বার্ষিক পাঠ্যক্রম, বর্তমান মূল্য ও বার্ষিক বার্তাকরণ সমান, আমরা লিখি। এবার বর্তমান মূল্য ও বার্ষিক বার্তাকরণ সমান বর্তমান মূল্য সমান ভবিষ্যৎ মূল্য, এক যোগ সুদের হার মেয়াদকাল। ঠিক এটাকে আমরা সেম এরকম সংকেতই লিখি, বা বর্তমান মূল্য মানে প্রেজেন্ট ভ্যালু পিবি, ভবিষ্যৎ মূল্য মানে এফবি, এক যোগ সুদের হার মানে ইন্টারেস্ট, মেয়াদকাল মানে এন। আমরা এটাকে এভাবে লিখতে পারি। আমরা যদি লিখতে চাই 3 নাম্বার, বছরে একাধিকবার চক্রবৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ মূল্য, বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য, চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয়। ভবিষ্যৎ মূল্য সমান বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য সমান বর্তমান মূল্য, এক যোগ সুদের হার, এক যোগ সুদের হার, বছরে চক্রবৃদ্ধির সংখ্যা, বছরের চক্রবৃদ্ধির সংখ্যা, এক যোগ সুদের হার, বছর চক্রবৃদ্ধির সংখ্যা, মেয়াদকাল অলিখিত মেয়াদকাল, মেয়াদকাল পুরো বছর চক্রবৃদ্ধির সংখ্যা, বছরে চক্রবৃদ্ধির সংখ্যা। আমরা যদি এটাকে এইভাবে লিখতে যাই, বা বর্তমান মূল্য মানে পিবি সমান এক যোগ সুদের হার মানে ইন্টারেস্ট, বছরের চক্রবৃদ্ধির সংখ্যা মানে এন, হোল ইনটু মেয়াদকাল মানে এন গুণন এন। আমরা এটাকে এভাবে লিখতে পারি। এই সূত্র দিয়ে আমরা এটা করতে পারি, অথবা আমরা এখানে যেভাবে লিখছি আমরা এভাবে করতে পারি। তাহলে বা পিবি সমান এক যোগ আই বাই এম হোল ইনটু এন ইনটু এম, হোল ইনটু এন ইনটু এম। এবার আমরা 4 নম্বর সূত্রটি দেখব, বছরে একাধিকবার বার্তাকরণের মাধ্যমে বর্তমান মূল্য, বছরে একাধিকবার বার্তাকরণের মাধ্যমে বর্তমান মূল্য সমান
বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সমান বর্তমান মূল্য সমান ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্য এক যোগ সুদের হার মেয়াদ এক যোগ সুদের হার মেয়াদ আরেকটা সূত্র আছে প্রকৃত সুদের হার নির্ণয় করা ইএআর ইফেক্টিভ অ্যানুয়াল রেট। একটা সূত্র আছে আমাদের শেষে ইএআর ইফেক্টিভ অ্যানুয়াল রেট। সেটা হলো যদি আমি দেখি তাহলে আমরা প্রথমটা একটু বুঝি। যেটা বলছিলাম 5 নম্বরটা ইএআর ইফেক্টিভ অ্যানুয়াল রেট। সেটা হলো আমাদের এক যোগ সুদের হার ইন্টারেস্ট বছরের চক্রবৃদ্ধির সংখ্যা বিয়োগ 1। আমরা এই সূত্রের মাধ্যমে এমনটি করতে পারি। তোমরা যদি এই সূত্রগুলি ভালোভাবে শিখে নাও তাহলে তোমরা পরবর্তী অঙ্কগুলো করতে তোমাদের আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এখানে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস শেষ করছি।